শ্বশুর জামাইয়ের লড়াই। এবার মেয়ে কোন পক্ষে থাকবে বা বউ কোন পক্ষে যাবে? বিজেপি অনেক টালবাহানার পরে তাদের দ্বিতীয় লিস্টের ১৯ জনের নাম প্রকাশ করেছে, কিন্তু প্রকাশ করতে গিয়ে এমন এমন সমস্ত নাম দেখা যাচ্ছে, যা এবং এমন এমন জায়গায় এনে ফেলেছে তাদের, যেমন দেবশ্রী রায় উত্তরবঙ্গ থেকে এসে সে একদম দক্ষিণ কলকাতায় দাঁড়িয়ে পড়েছে। কারণটা কি? এভাবে প্রার্থী নির্বাচন করার কারণটা কি? আরে মেদিনীপুরে জেতা সিট দিলীপ ঘোষের, একটা জেতার সিটের থেকে সেই লোকটাকে সরিয়ে দিল অন্য জায়গায়। মানে এদের মধ্যে কী গোলমাল, কী চাটাচাটি চলছে, হ্যাঁ? মানে খুব খারাপভাবে বলতে হয়। অগ্নিমিত্রা পালকে মেদিনীপুরে আনতে হবে একটা জেতা সিট থেকে, একটা এক সময়ের মানে সব থেকে সফল সভাপতি দিলীপ ঘোষকে সরিয়ে। হলোটা কি? বিজেপি নাকি বাংলায় সব কুপকাত করে দেবে, বাংলায় কেউ মানে তৃণমূলকে ভোট দেবে না, সব ভোট বিজেপিকে দেবে। তা বিজেপির প্রার্থী দ্বিতীয় তালিকা করতে গিয়ে সে মানে ২ তারিখে করেছিল, আর এই আজকে ২৩-২৪ তারিখে এসে করলো। তাহলে বুঝতে হবে যে এদের মধ্যে প্রার্থী নিয়ে কী ভয়ঙ্কর গোলমাল ছিল। শোনা যায় যে দিল্লিতে নাকি ২ নেতার মধ্যে হাতাহাতি হয়েছে, নাম বলবো না, রীতিমতো নাম নিয়ে হাতাহাতি হয়েছে। তারপরেও অমিত শাহ, নাড্ডা সাহেব, প্রধানমন্ত্রী সবার হস্তক্ষেপ করে টরে তারা ১৯ জনের একটা সিট করেছে। কিন্তু এখনও সব থেকে উল্লেখযোগ্য ডায়মন্ড হারবারে এখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি। বীরভূমে সেই অনুব্রত, তার জায়গায় কোনো প্রার্থী ঘোষণা করতে পারেনি। তো করেছেটা কি? তো বহু জায়গায় মানে ৪-৫ জায়গার ভালো জায়গাগুলোতে প্রার্থী ঘোষণা করতে পারেনি। জায়গাটা দেখা যাক ওদের ইয়েটা, প্রার্থীটা আমাদের কাছে যেটা এসছে, তমলুকে দাঁড়াচ্ছেন অবসরপ্রাপ্ত, মানে অবসর নেওয়া, প্রাপ্ত না, নেওয়া যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে, তিনি প্রায় ৬০ বছরের কাছাকাছি বয়স, তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে দুটো একদম তরতাজা তরুণ, দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের আর সিপিএমের অয়ন। ভাবা যায় এই বাচ্চাদের বিরুদ্ধে লড়তে হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। মেদিনীপুরে একটু আগে যা বলছিলাম, দিলীপ ঘোষকে হটিয়ে দিয়ে অগ্নিমিত্রা পাল। এখন অগ্নিমিত্রা কার এত ক্লোজ বন্ধু হয়ে গেল যে একটা জেতা একটা বয়স্ক মানুষকে সরিয়ে সেই জায়গাতে তাকে ঢোকানো হলো। তার মানে হচ্ছে তারা এদের জিতিয়ে নিতে চাইছে, আর পুরনোরা থাক পড়ে। এ লড়বে তৃণমূলের জুনমালিয়ার বিরুদ্ধে। দক্ষিণ কলকাতায় দেবশ্রী রায়, আরে একদা মন্ত্রী, উত্তরবঙ্গের মন্ত্রী, তাকে দক্ষিণ কলকাতায় এনে ফেলেছে দেবশ্রী রায়কে। দেবশ্রী চৌধুরী খুবই পরিচিত মুখ, ভালো বক্তৃতা দেন, ভালো কথা বলেন, তাকে এনে ফেলেছে দক্ষিণ কলকাতায়। যাক, উত্তর কলকাতায় তাপস রায় মানে দল ত্যাগ করেই ১৫ দিনের মধ্যে আবার লোকসভার প্রার্থী হয়ে গেলেন উত্তর কলকাতা থেকে সৌদীপ ব্যানার্জির বিরুদ্ধে। ব্যারাকপুরে অর্জুন সিংয়ের নাম আগেই ঘোষিত ছিল, তাকে লড়তে হবে শেষ মন্ত্রী পার্থ ভৌমিকের বিরুদ্ধে সঙ্গে আর কি। শ্রীরামপুরে মজা, জামাই হচ্ছে কবীর শঙ্কর ঘোষ, শ্বশুর হচ্ছেন আইনজীবী, প্রখ্যাত আইনজীবী কল্যাণ ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিতর্কিত আইনজীবীও বলতে পারেন, তার মুখে কোনো আগল নেই, যাকে যা খুশি বলে দেন। এখন জামাইকে কি বলবেন সেটাই দেখার, জামাইকে আবার বাপ মা তুলে গালাগাল না দেয়, অনেক রকম ভাবছে আর কি, তা উনি বলে দিতে পারেন। তবে উনি জেতার দিক থেকে কিন্তু মানে কঠিন হবে কবীর শঙ্কর ঘোষের, কেন শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জিকে টক্কর দেওয়া সহজ হবে না। এবার কৃষ্ণনগরে অমৃতা রায় একদম রাজমাতাকে দাঁড় করিয়েছে। দমদমে শিলভদ্র দত্ত
দীর্ঘদিনের মানুষ ও পরিচিত মুখ, তাকে দাঁড় করানো হয়েছে। বারাসাতে স্বপন মজুমদার, খুব একটা নাম শুনিনি, বা কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে, ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে স্বপন মজুমদারের মতো একটা অনামী লোককে দাঁড় করিয়েছেন। জানি না, কাউকে ছোট করছি না, মানে খুব একটা অতটা নাম তার শোনা যায়নি আর কি। বসিরহাট থেকে রেখাপাত্র, সন্দেশখালীর সেই মেয়েটি যে বারবার টিভিতে মুখ দেখিয়েছে, সেখানে একটা চাল দিয়েছে, কিন্তু বিজেপি একটা ভালো চাল দিয়েছে সন্দেশখালীর রেখাপাত্রকে ইয়ে করে। কামদুনি থেকে কাউকে প্রার্থী করার একটা কথা শোনা যাচ্ছিল, কিন্তু সেটার জায়গায় ঘুরিয়ে সন্দেশখালী এখন একদম খুবই সবাই ছুটছে সেখানে, জ্বলন্ত একটা সমস্যা, কাজেই সেখানে রেখাপাত্র জায়গা পেয়ে গেছে। মথুরাপুরে অশোক পুরকাইত তৃণমূল সম্ভবত আগের বারও দাঁড়িয়েছিলেন, পরিচিত মুখ। আরামবাগ থেকে অরূপ কান্তি দিগর, দার্জিলিং থেকে রাজু বিস্তা, রাজু তো জিতেছিলেন। ওখানে ওকে সরিয়ে দিয়ে আরেকজনকে দাঁড় করাবে কথা হচ্ছিল, সেটা হয়নি। তারপরে জলপাইগুড়ি থেকে জয়ন্ত রায় জেতা প্রার্থী ওদের। বর্ধমান পূর্বে অসীম সরকার, কবির সরকার এমএলএ হয়েছিলেন, মতুয়াদের খুব পরিচিত মুখ। তাকে এত দূরে নিয়ে গিয়ে কেন ওখানে দিল, তো বোঝার উপায় নেই। একে তো অন্য কোনো জায়গায় দিতে পারতো, কেন এত দূরে বর্ধমান পূর্বেতে নিয়ে ফেললো? ওখানে হয়তো কিছু মতুয়া আছেন, কিন্তু এর জন্য অসীম সরকারকে একদম দূরে নিয়ে ফেললো। উলুবেড়িয়া থেকে অরুণোদয় চৌধুরী, জঙ্গিপুর থেকে ধনঞ্জয় ঘোষ এবং রায়গঞ্জ থেকে কার্তিক পাল। তাহলে এখন সবাই তাকিয়েছিল যে কাকে দেয় ডায়মন্ড হারবার থেকে আর কাকে দেয় বীরভূম থেকে। তো এরকম অনেক জায়গা থেকে দেখা গেল যে এরা এখনও যথেষ্ট নাম এখনও জোগাড় করতে পারেনি। মানে হঠাৎ করে কেউ বিজেপি হয়ে দাঁড়াতে চাইবেন এরকম সংখ্যাটা যতটা ভাবা যাচ্ছে ততটা নয়। যাই হোক, আপনারা জানেন শুরু হয়ে যাবে 19 এপ্রিল থেকে ভোট। 4 জুনের আগে তো কারোর ভাগ্য গণনা করা যাবে না, ভাগ্য আমরা আগে থেকে গণনা করতে পারি, কিন্তু ফলাফল 4 জুন। দেখা যাক। এখন বর্তমানে 22টা হচ্ছে তৃণমূল, 18টা হচ্ছে বিজেপির, একটা হচ্ছে অধীর চৌধুরী অর্থাৎ কংগ্রেসের। এখন বিভিন্ন রকম সমীক্ষা বিভিন্ন কথা বলছে যে তৃণমূলের 26টা হবে আর 17টা হবে বিজেপির, এই 42টা। আবার কেউ কেউ বলছে যে 16টা হবে, 26টা আর 16টা হবে। কংগ্রেস আর সিপিএম কোনো সিট পাবে না, বামপন্থীরা কোনো সিট পাবে না, তাতে বামপন্থীরা খুবই ক্ষেপে আছেন। যাই হোক, এবার একটা ভালো মানে লড়াই দেখার মতো। সবারই একটাই টার্গেট যে তৃণমূলের আসন কমে কিনা। তৃণমূলকে 20-র নিচে নামাতে পারলে একটা হইচই করা যাবে, তৃণমূলের বিরুদ্ধে একটা অনাস্থা এনে হইচই করা যাবে। এইসব এদের মনে মনে স্বপ্ন, সেই স্বপ্ন যে কার্যত খুব একটা সফল হবে না। তাই এরা প্রার্থীর তালিকা বের করতে করতেই যে ক্লান্ত হয়ে পড়েছে, তাতেই বোঝা যাচ্ছে যে এদের মোল্লারদর মসজিদ পর্যন্ত। যাই হোক, আমি সুকুমার দেবনাথ, মাঝে মাঝে আসি আপনাদের সামনে। আমাকে একটু লাইক দেবেন, একটু আপনারা সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।